শুক্রবার ২৭শে জুন শুভ রথযাত্রার দিনে কেন্দ্রীয় সরকার পরিচালিত প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি যোজনার অন্তর্গত প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি কেন্দ্রের উদ্বোধন করলেন চাকদা বিধানসভার বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ। কল্যাণী বিধানসভার অন্তর্গত B3 মার্কেটে উদ্বোধন হলো এই জনৌষধি কেন্দ্রের। এখানে সর্বসাধারণের জন্য সব ধরনের জেনারিক মেডিসিন মিলবে স্বল্প মূল্যে। উদ্বোধনে এসে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের দরিদ্র থেকে অতি দরিদ্র মানুষের হাতে স্বল্প মূল্যে জীবনদায়ী ওষুধ তুলে দেওয়ার সম্ভাবনার কথা জানালেন বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ। পাশাপাশি রাজ্য সরকারি স্বল্প মূল্যে ওষুধের দোকানগুলির ভগ্নপ্রায় দশার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ভারতীয় জনৌষধি কেন্দ্রগুলির আগামী দিনেও চালু থাকবে বলে দাবি জানালেন। সব মেডিসিন পাওয়া যাবে না? সব মেডিসিন পাওয়া যাবে। অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী ভারতীয় যে জনৌষধি কেন্দ্র, এটা নরেন্দ্র মোদী চালু করেছে। কারণ মেডিসিনের দাম এত হাই হয়ে যাচ্ছে, মানুষের আর্থিক নাগালের বাইরে চলে যাচ্ছে। সেই দিক দিয়ে বিচার বিবেচনা করে আমাদের দেশে যে সমস্ত একেবারে নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষ যারা আছে, BPL মানুষ যারা আছে, বিলো পভার্টি যারা আছেন, তাদের কথা চিন্তা করেই তিনি এটা করেছেন। প্রায় 50 থেকে 90% ছাড় আছে। আমি শুনছিলাম একটা প্যান্ডি 68 টাকা দাম, সেটা 12 টাকায় পাওয়া যাচ্ছে। ফলে গরিব মানুষের জন্যই তিনি এটা ভেবে করেছেন। তার একটাই লক্ষ্য ছিল যে গরিব মানুষকে ওপরে তুলে আনতে হয়। তার জন্য যেসব জায়গায় হাত দিলে বা তার যে অভিমুখ, সেই অভিমুখগুলোকে হাত দিলে মানুষ উপকৃত হতে পারে, গরিব মানুষ নিচ থেকে উপরে উঠতে পারে, তাদের দৈনন্দিন যে সমস্যা খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান, এটার উপর উনি খুব জোর দিয়েছে। ওটা পোস্টার হয়ে রয়ে গেছে আর এটা সবে চালু হয়েছে। আমরা আশা করবো নিশ্চয়ই ওটা পোস্টার হয়ে থাকবে না, কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি অন্য আঙ্গিকে সবকিছু চিন্তা ভাবনা করেন। এখনো তো হয়নি, আমরা ওয়েট করে দেখি আগামী দিনে কি হয়, পোস্টার হয় না মানুষ সত্যিকারের উপকার পায়। কিন্তু আমরা কেন্দ্রীয় বাজেটে দেখছি ক্যান্সার সহ একাধিক মেডিসিনের দাম তাই দুডবল করে দেওয়া হয়েছে। তাহলে কোথায় তার ওষুধের দাম কমানোর জন্য প্রধানমন্ত্রী না, একটা ওষুধ দিয়ে তো বিচার করলে হবে না। প্রায় 15টা ওষুধের দাম, নিত্য প্রয়োজনীয় ওষুধ, প্রেশারের ওষুধ। আজকে ক্যান্সার নিরাময়ের যে আবিষ্কার এখনো আমাদের দেশের বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিজ্ঞানীরা করতে পারেনি। এখনো এটা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে। এখন যে সমস্ত ইঞ্জেকশনগুলো খুব হাই, যেগুলো আমাদের বিদেশ থেকেও আনতে হয় কখনো কখনো, সেই জিনিসগুলো কমানোর ক্ষেত্রে সরকার হয়তো কোনো অসুবিধা এই মুহূর্তে হচ্ছে। কিন্তু যেটা শুরু করে দিয়েছেন তাতে তো কোনো সন্দেহে অনেক মানুষ উপকৃত হবে না। আগামী দিনে নিশ্চয়ই তিনি চেষ্টা করবেন, কারণ এখন তো ক্যান্সার প্রায় ঘরে ঘরে, আমি শুনছিলাম প্রায় 1000-এ এখন একটা করে ক্যান্সার বাড়িতে পাওয়া যাচ্ছে। ফলে এটা বিপজ্জনক আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে। ফলে নিশ্চয়ই আগামী দিনে ভাবনা থাকবে সরকার। রাজনৈতিক প্রশ্নোত্তরে রাজ্যের রাজনৈতিক ও আর্থ-সামাজিক পরিস্থিতি প্রসঙ্গে বর্তমান রাজ্য সরকারকে কটাক্ষ করতেও ছাড়লেন না। পোস্টপোন ভায়োলেন্স শুরু হয়ে গেছে 26-এর নির্বাচনের আগে, যেখানে গুলিগত হচ্ছে ছোট ছোট প্রাণগুলিতে। সেই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যে এই ঔষধি কেন্দ্রের প্রয়োজন আছে কি? দেখুন, আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস 11 সালে যখন ক্ষমতায় এসেছিল, মানুষের সমর্থন এসেছিল, মানুষের ঢল নেমেছিল মমতা ব্যানার্জির পক্ষে। তিনি একটা পরিবর্তনের ডাক দিয়েছিলেন, মানুষ তাতে সাড়া দিয়েছিল। তিনি ক্ষমতায় আসার আগে অনেকগুলো প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। প্রথম প্রতিশ্রুতি যেটা দিয়েছিলেন সেটা বলেছিলেন যে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আজকে গণতন্ত্রের কি পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে বাংলার মানুষ সেটা দেখছে।
লেফট আমলে যে গণতন্ত্র ছিল সেই গণতন্ত্র আজকে যে জায়গায় দাঁড়িয়েছিল তার হাজার গুণ গণতন্ত্র বিনষ্ট হয়েছে এই রাজ্যের আমলে। এটা নিয়ে বলার কোনো অবকাশ নেই, কারণ গণতন্ত্র মানে হচ্ছে মানুষের চাওয়া পাওয়ার অধিকার, মানুষের বেঁচে থাকার অধিকার, স্বাস্থ্যের অধিকার, খাদ্যের অধিকার। আজকে সব কিছু আজকে বিপন্ন। আজকে একটা নির্বাচনে জেতার জন্য গভর্নমেন্ট আসার 6 মাসের মধ্যেই আমরা দেখলাম আমাদের স্কুল কলেজগুলোতে সমস্ত নির্বাচন বন্ধ করে দেওয়া হলো। কলকারখানা কোঅপারেটিভগুলোতে যে সমস্ত গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হতো সমস্ত বন্ধ করে দেওয়া হলো। তারপরে আমরা দেখলাম পঞ্চায়েতে কিভাবে দখল নেওয়া হলো, পৌরসভায় কিভাবে দখল নেওয়া হলো। আমাদের রাজ্যে এর আগে লেফট গভর্নমেন্ট ছিল, তাদের অনেক দোষ ত্রুটি ছিল, কোনো সন্দেহ নেই। সেই জন্য তো মানুষ সরিয়ে দিল, যে একটা পরিবর্তন এলো যে মানুষ আবার নতুন কিছু পাবে। কিন্তু এই গভর্নমেন্ট আসার পরে যেসব জিনিসগুলো নিতে শুরু করলো সেগুলো আমার মনে হয় তুলনায় আগে অনেক কম ছিল। এরা আসার পর আরো বেড়ে গেল। চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, নির্বাচনে ভোট লুট, টাকা লুট, এই সমস্ত ভয়ঙ্কর ভাবে বেড়ে গেছে। আর নারী এক্সাক্টলি, এবং নারীদের উপরে নারী নির্যাতন, নারী শ্লীলতাহানি, নারী মানে বলাৎকার একেবারে 3 বছর থেকে 80 বছর পর্যন্ত। মহিলাদের এরা ছেড়ে কথা বলছে না। সম্প্রতি আমরা কালীগঞ্জে দেখলাম বিজয় উল্লাসের মধ্যে দিয়ে একটি মেয়ে, তারা বামপন্থী, তার পরিবার বামপন্থী আন্দোলন করত, একটি 9 বছরের বালিকা বাড়ির সামনে দাঁড়িয়েছিল, তাকে বোম মেরে উড়িয়ে দেওয়া হয়। এটা বহু ঘটনা, একেবারে পার্ক স্ট্রিট থেকে শুরু করে, বনগাঁ থেকে শুরু করে, নিউ ব্যারাকপুর থেকে শুরু করে, কাটোয়া থেকে শুরু করে, আমাদের হুগলির যে ওই গুরাপ আছে, গুরাপে গুড়িয়া নামে একটা আদিবাসী মেয়েকে, তারপরে হেমদাবাদে একটি মেয়েকে প্রতিবন্ধী কিভাবে রেপ করা হচ্ছে, সব অন রেকর্ড। এবং সব ক্ষেত্রেই তো আর্থিক সাহায্য দেওয়ার কথা। একদমই তাই। এইসব ঘটনাকে সরকার যদি মনে করতো যে এইগুলোকে বন্ধ করা যাবে তাহলে বন্ধ করতো, কিন্তু সরকারের পরোক্ষ মদতেই প্রত্যক্ষ মদতেই এগুলো ঘটছে। এমন পানিশমেন্ট দেওয়া দরকার ছিল পর এই ঘটনাগুলোতে, তাহলে কেউ দ্বিতীয়বার সাহস পেত না। কিন্তু অপরাজিতা বিল যেটা এখন রাজ্যপালের কাছে আটকে আছে, একটা রাজ্যপাল সেই বিলটা স্বাক্ষর করে, সেই বিলটা আপনারও সমর্থন করেছিলেন, আপনি বিধায়ক হিসেবে আপনারও বিধানসভা সমর্থন করেছেন। রাজ্যপালের কাছে প্রায় বিলটা কয়েক মাস পর হয়ে গেল, বিলটা আটকে আছে। সেটা তার টেকনিক্যাল কোনো ম্যাটার থাকতে পারে, কোনো চেঞ্জ হওয়ার কারণ থাকতে পারে, সেই জন্য তো আটকে রেখেছেন। আমরা যেহেতু বিরোধীরা সমর্থন করেছি, নিশ্চয়ই ওটা হবে। তবে অবশ্য কার্তিক মহারাজ থেকে শুরু করে কসবা ল কলেজের ধর্ষণ কাণ্ডের বিচারের বিষয় তিনি মহামান্য আদালতেরই মুখাপেক্ষী থাকলেন এবং পাশাপাশি এই রাজ্য সরকারকে সার্বিকভাবে ব্যর্থ বলে দাবি করলেন। দেখুন, এটা তো কোনো একটা চ্যানেলে বেরিয়ে এসে, তার সত্যতা এখন যাচাই করতে হবে, দেখতে হবে। এটা নিয়ে কেস কামারি হতে পারে, আদালতে যেতে পারে। আমরা অপেক্ষা করছি ভবিষ্যতের জন্য এর সত্যতা কতটা আছে, মিথ্যে কতটা আছে, সেটা কেস কামারি হোক, তারপরে কোর্টে যাক, তারপরে বিষয়টা সামনে এলে আরো পরিষ্কার করে বলতে হবে। হ্যাঁ, শুনেছি আমি। দেখবেন, এই যা ঘটনা ঘটছে বেশিরভাগই প্রত্যক্ষ হোক পরোক্ষভাবে হোক তৃণমূলের সাথে এদের যোগসূত্র আছে। এই যে কলেজে যে ঘটনাগুলো ঘটে, বলা হয়েছিল যে কলেজের মধ্যে বহিরাগতরা ঢুকবে না। 10 বছর আগে কলেজ ছেড়ে চলে গেছে, তখনকার জিএস ছিল, তার এখনো কলেজে রমরমা দাপাদাপি। হ্যাঁ, অস্থায়ী কর্মী। এই তো বলছি, তাদের এখনো রমরমা দাপাদাপি চলছে। এটা কেন হবে? এটা তো চিফ মিনিস্টারের নোটিশে নিশ্চয়ই আছে, তার তো নিচুতলা থেকে খবর যাওয়া উচিত। এত বড় একটা পার্টি বিলংস করছে, এখানে একটা অ্যাবসলিউট মেজরিটি নিয়ে এখানে সরকার চালাচ্ছে, চিফ মিনিস্টারের নোটিশ এগুলো নেই, তাহলে উনি ব্যবস্থা নিতে পারছেন না। ফলে শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, বাসস্থানের ক্ষেত্রে, খাদ্যের ক্ষেত্রে টোটালি এই গভর্নমেন্ট ফেলিওর। মানে সার্বিকভাবে এই সরকার ব্যর্থ, আমি এটা বলতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ আই উইটনেস।